এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এরকম অদ্ভুত স্বভাবের নাকুচো ছেলেটার সাথে তুমি আমাকে জেনে শুনে বিয়ে দিতে চাও? তুমি চাইছো কি? সে তোমার বন্ধু হলে আমিও তোমার বোন। কথাটা বেশ অভিমানী সুরেই বলল তনয়া। রূপা গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিল। দোতলায় বারান্দা থেকে পূব আকাশের চাঁদটা স্পষ্ট দেখা যাচ্ছে। কোমল আলোয় ছোঁয়া মেখে আছে আকাশ জুড়ে। রূপা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললে, তুই জানিস আমি সরপের জন্য তোর থেকে ভালো আর কাউকে ভাবতেই পারছি না। ও যতই নাকুচ ভাব দেখাক না কেন, ওর মতো ভালো ছেলে তুই পুরো জীবন খুঁজতেও পাবি না। তনয়া আবার নড়ে চড়ে বসলো। আহা, তাই নাকি? তোমার এই ভালো ছেলে প্রথম দিন এসেই আমাকে কি জিজ্ঞেস করেছে জানো? কি? কথাটা ভেবেই যেন তনয়ার গা জ্বলে গেল। বলল, জিজ্ঞেস করেছে আমি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করি। তো তাতে সমস্যাটা কোথায়? তনয়া দাঁত কিরমির করে বলল, পারফিউমের নাম বলার পর জিজ্ঞেস করেছে এটা কে কিনে দিয়েছে? বয়ফ্রেন্ড? এত দামি জিনিস কেনাও বয়ফ্রেন্ডকে দিয়ে? সে তো এতদিনে ফকির হয়ে গেছে বোধহয়। রূপা হো হো করে হেসে ফেলল। হাজির এক পর্যায়ে হঠাৎ করেই যেন হোঁচট খেয়ে চুপ হয়ে গেল। মুখ অন্ধকার হয়ে গেল তার। তনয়া জিজ্ঞেস করলো। কি হলো তোমার? রূপা বলল, কিছু না, একটা কথা মনে পড়ে গেল। বাদ দে, তুই রাজি হয়ে যা প্লিজ। যাতে তোমার জীবনের প্রথম ঘটকালি সাকসেসফুল হয়। না বাবা, আমি তা কিছুতেই হতে দিব না। তুই জানিস না সরবকে কত কষ্ট করে রাজি করিয়েছি আমরা। কষ্ট কেন? সে কি বিয়ে করতে চায় না? না, সে মেয়েদের মোটেও পছন্দ করে না। তনয়ার আবারও গা জ্বলে গেল। মানে কি? একটা ছেলে যে মেয়েদের দেখতে পারে না তার সাথে তুমি জোর জবরদস্তি করে কেন আমার বিয়ে দিতে চাও? তোমার সমস্যাটা কোথায়? রূপা এতক্ষণে তনয়ার মুখোমুখি বসলো। বলল, আচ্ছা তোকে একটা ঘটনা বলি। কোন ঘটনা? সরূপের জীবনের ঘটনা। তনয়া হাত নেড়ে বলল। আই এম নট ইন্টারেস্টেড। রূপা হেসে বলল। তোর ইন্টারেস্ট খবর জানতে চাইনি, বলছি শোন। রূপা মনে মনে ঘটনাটা গুছিয়ে নিল। তনয়ার দিকে একবার তাকালো। কি মিষ্টি মুখ মেয়েটার, দেখলেই মন ভালো হয়ে যায়। তনয়া সবটাই মাধুর্যে মোড়া। ওর চাহনি থেকে শুরু করে কাজ করার ঢং, হাসি থেকে শুরু করে মন মানসিকতা সবটাই এত সুন্দর যে রূপার রীতিমতো ঈর্ষা হয়। যদিও রূপা দেখতে তনয়ার চেয়ে সুন্দর, তবুও সে জানে বাকি সব দিক দিয়ে তনয়া তার থেকে অনেক এগিয়ে। তারই ছোট খালার মেয়েটাকে সে ভীষণ পছন্দ করে। তবে ছোট বলে পছন্দটা স্নেহের মধ্যে দিয়েই প্রকাশ পায়। সে বলতে শুরু করলো। তুই তো জানিসই স্বরূপ আমার ইউনিভার্সিটির বন্ধু। যদিও সবাই বলে ইউনিভার্সিটিতে সত্যিকারের বন্ধু হয় না, তবুও আমরা সত্যি কয়েকজন প্রাণের বন্ধু হয়ে রয়ে গেছি। আমাদের মধ্যে সবচেয়ে প্রাণোচ্ছল ছেলে ছিল স্বরূপ। ওর মতো খোলা মন আর চমৎকার মানসিকতার ছেলে আজকের যুগে পাওয়া মুশকিল। ও ছিল আমাদের দলের অঘোষিত দলনেতা। তবে সেরকম আচরণ তার ছিল না। সবার বিপদে সে সবার আগে পাশে গিয়ে দাঁড়াতো। যে কোনো ক্ষেত্রে হোক, দুষ্টুমি কিংবা সিরিয়াস বিষয়, সবার সামনে থাকতো সে। আমরা ওর ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে গা হাত পা ছেড়ে বসে থাকতাম। সে দায়িত্ব নিত, সেই সাথে আমাদেরও কান ধরে উঠিয়ে ছাড়ত। ও কখনো কারো মন খারাপ হতে দিত না, হলেও সেটা বেশিক্ষণ টিকতে দিত না। আর ও এখন নিজেই চিরস্থায়ী মন খারাপের জগতে ঢুকে গেছে। আমরা হাজার চেষ্টা করেও তাকে সেখান থেকে বের করতে পারিনি। তনয়াকে আগ্রহী হতে দেখে বলল। কি করে এমন বদলে গেল? একটা অ্যাক্সিডেন্টের পর। এটাকে দুর্ঘটনা বলবো নাকি দুর্ভাগ্য জানি না, তবে ওটাই সব কিছু বদলে দিয়েছিল। তোর ভাষায় ওই নাকুচু ছেলেটা যখন সেকেন্ড ইয়ারে উঠল তখন প্রেমে পড়ল। সাধারণ প্রেম না, একেবারে সাইক্লোনের মতো তীব্র প্রেম। পাগলের মতো ভালোবাসত সে মেয়েটাকে। মেয়েটার নাম ছিল লোপা। 1 বছরের জুনিয়র ছিল, ইংলিশ ডিপার্টমেন্ট। ওরা বলা চলে দুজন দুজনের প্রেমে পড়েছিল। তুমুল প্রেম চলছিল পুরো 4টা বছর। স্বরূপের ঢাকায় কিছুই ছিল না, বাড়ি ছিল গ্রামে। সে ছেলে লোপার জন্য ওর সুখ সুবিধার জন্য কষ্ট করে 4 বছর কাটিয়ে একটু একটু করে টাকা জমিয়েছিল সংসারের জন্য। পার্ট টাইম চাকরি করতো অনলাইনে।
সেখান থেকে পাওয়া সব টাকা জমিয়ে রাখত। মাস্টার্সের পাশাপাশি অফলাইনেও একটা চাকরিতে ঢুকলো। মাস্টার্স শেষ করার পরপরই ঢাকায় ছোটোখাটো একটা ফ্ল্যাট কিনে ফেললো সে। সেটা সাজালো অল্প অল্প জিনিস দিয়ে, কিন্তু লোপার কাছে গোপন রাখলো সবটা। চেয়েছিল হঠাৎ জানিয়ে চমকে দেবে। আমরা সৌরভের সাথে ওর ফ্ল্যাটে গিয়ে আড্ডা দিতাম, ওকে গোছাতে সাহায্য করতাম, আর ওর নতুন জীবনের কথা বলতো। কত স্বপ্নই না দেখেছিল ছেলেটা। ওর গলায় ভবিষ্যতের কথা শুনলে সত্যি পৃথিবীটা রঙিন মনে হতো। তারপর বলতে বলতে গলাটা কেঁপে গেল রূপার। তনয়ার কেমন কষ্ট হচ্ছিল শুনে। শেষটা নিশ্চয়ই সুখের হয়নি। হলে আজকের পরিস্থিতি অবশ্যই হতো না। সে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তারপর? সৌরভ মাস্টার শেষ ভালো একটা চাকরিতে ঢুকলো। যেহেতু তার টুকটাক বেশ ভালোই অভিজ্ঞতা ছিল, দারুণ একটা চাকরিও পেয়ে গেল। চাকরির প্রথম মাসের বেতন পাওয়ার দিন আমাদের সবাইকে নিয়ে সে প্ল্যান করলো লোপাকে সারপ্রাইজ দেবার আর তাকে বিয়ের জন্য প্রপোজ করার। লোপার তখন অনার্স শেষ, মাস্টার্স চলছে। সে আর হলে থাকে না, একটা বাসা ভাড়া নিয়ে একা থাকে। ঠিক হলো হঠাৎ গিয়ে উপস্থিত হলামও। সৌরভের কাছে লোপার বাসার চাবি ছিল। চুপি চুপি ঢুকে গেলাম আমরা, কিন্তু ঢুকে যা দৃশ্য দেখলাম তার জন্য কেউই প্রস্তুত ছিলাম না। কেন? বলতে গিয়ে তনয়া খেয়াল করলো তারও গলা কাঁপছে। মেয়েটি কি মরে পড়েছিল? রূপা দীর্ঘশ্বাস ফেলে বলল, লোপাকে আমরা একটা লোকের সাথে অন্তরঙ্গ অবস্থায় পেলাম। কি ভয়ানক বিষয় ভাবতে পারিস? তনয়া চুপ হয়ে গেল। সে সত্যি ভাবতে পারছে না। রূপা বলল, লোকটা ছিল লোপার ডিপার্টমেন্টের লেকচারার। ইভেন আমরা পড়ে জানতে পারিছিলাম লোপা গোপনে টাকার বিনিময়ে অনেক মানুষকে সার্ভিস দিত। এরপর থেকে আমাদের বন্ধুত্বটা কেমন যেন হয়ে গেল। সবই ঠিকঠাক, আমার কিছুই যেন ঠিক নেই। এখন ওই অবস্থা থেকে অনেকটা বেরিয়ে এলেও সে আমাদের তার কিছু মেয়ে বন্ধু আর ফ্যামিলি বাদে আর কোনো মেয়েকেই পছন্দ করে না, সহ্যই করতে পারে না। কিন্তু সব মেয়েরা তো আর লোপার মতো নয়, তাই না? আমি ওকে একদিন বলেছিলাম, তোকে পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েকে এনে দেখিয়ে দেব, মেয়েরাও কি চমৎকার হতে পারে। ও হেসে উড়িয়ে দিয়েছিল। তনয়া, বিশ্বাস কর, আমি তোর খারাপ চাই না। আমি শুধু দুটো সুন্দর মনের মানুষকে মেলাতে চাই। ও যাই বলুক, ওর ভেতরের মনটা পুরোপুরি মরে যায়নি। ও এখনও ভালোবাসতে জানে, শুধু ক্ষতটা একটু বেশি গভীর হয়ে গেছে। তনয়া স্বরূপের মুখটা কল্পনা করলো। এটা দারুণ দেখতে। ওর এক দেখায় পছন্দ হয়ে গিয়েছিল। কি মায়াকাড়া চোখ দুটো, দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। তবে গা জ্বালানো কথাবার্তা শুনে ওই ছেলেটাকে বিয়ে করার ইচ্ছে পুরোপুরি বাতিল করে দিয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে ভাবতে ইচ্ছে করছে। মানুষের কষ্ট কখনোই সহ্য করতে পারে না তনয়া। তার হঠাৎ খুব ইচ্ছে হলো মানুষটার গভীর ক্ষততে হাত বুলিয়ে কিছুটা সান্ত্বনা দিয়ে আসতে। বিকেলের অসহ্য লাগা মুখটার জন্য এখন এত মায়া লাগছে কেন? সে রূপোর দিকে তাকিয়ে দেখল রূপা গভীর চোখে তার দিকেই তাকিয়ে আছে। তনয়া তাকাতেই সে বলল, তুই ভেবে বলিস, প্রয়োজনে আবার দেখা করতে পারিস ওর সাথে। তোকে সবই বললাম, আর জোর করব না। বাকিটা তোর ইচ্ছের উপর ছেড়ে দিলাম। রূপা উঠে চলে গেল। ওর 2 বছর বয়সী ছোট্ট মেয়ে ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করেছে। তনয়া রেলিংয়ে হেলান দিয়ে গোল চাঁদটার দিকে তাকালো। কি করা উচিত তার? রাতে খেতে বসে তনয়া খেয়াল করলো অনেকগুলো আইটেম হয়েছে। মা এত করলো কখন? এমনিতে মেহমান এলে সে যথেষ্ট সাহায্য করে, কিন্তু আজ যেহেতু তাকে দেখতে এসেছিল তাই মা রান্নাঘরেই ঢুকতে চায়নি। এতক্ষণ বোধহয় ভাবার সময় দিল। এবার খাবার টেবিলে বসে সিদ্ধান্ত জানতে চাইবে। তনয়া মাঝে মাঝে ভাবে তার মতো ভাগ্য নিয়ে খুব কম মানুষই জন্মায়। আশেপাশে এত অসুখী, হতাশ আর টক্সিক লোকজন দেখতে দেখতে সে যখন নিজের ঘরের দিকে তাকায় তখন সেখানে প্রশান্তি মাখা একরাশ অক্সিজেন বয়ে যাওয়া টের পায় সে। মা বাবার ঝগড়া সে আজ অবধি দেখেনি। তাকে ছেলেবেলা থেকেই সেই বন্ধুত্বপূর্ণ পরিবেশ তারা দিয়েছে, যেটা যে কোনো মানুষ পেতে চাইবে। তাই তো তার বিয়ের কথা শুরু হবার পর থেকে তার কাছ থেকে কখনো কোনো বিষয়ে লুকোছাপা হয়নি। যা কথা হয়েছে তার সামনে হয়েছে। প্রতিটা ক্ষেত্র তার মতামত নেওয়া হয়েছে। আজ খাবার টেবিলে ভর্তি। খালা খালু আছেন, আছে রূপা আপু আর তার বর ফয়সাল ভাইয়া। আজ কি তাদের সামনে তার বিয়ের কথা তোলা হবে?
হতে পারে। সম্বন্ধটা যেহেতু রূপা আপুর হাত ধরেই আসা। তনয়ার অনার্স শেষ হলো সবে কিছুদিন। মাস্টার্সে তাদের ডিপার্টমেন্টে তেমন ক্লাস করতে হয় না, পরীক্ষাগুলো সময় মতো দিলেই হয়। নোট জোগাড় করে রেখেছে সে, তবে পড়ায় কোথায় মন বসে না। জীবনটা কেমন যেন সব কিছু থেকেও নেই, এর মতো ম্যাড়মেড়ে একঘেয়ে হয়ে গেছে। একমাত্র অ্যাডভেঞ্চার কি হতে পারে? বিয়ে। এই পর্যন্ত অনেক বিয়ের সম্বন্ধই এসছে, দেখা দেখিও হয়েছে বিস্তর, তবে একটা জায়গাতেই সবটা আটকে গেছে। তনয়া বাবার পাত্রপক্ষ ফিরিয়ে দিয়েছে। সে যেন ঠিক মতো কাউকে পাচ্ছে না। যার সাথেই সে কথা বলছে তার মনে হচ্ছে তারা ঠিক তনয়াকে দেখে পছন্দ করছে না, পছন্দ করছে ওর বাবার সম্পত্তি আর সম্মান দেখে। এখন পর্যন্ত কাউকে সে তার করা দুটো প্রশ্নে ঠিকঠাক উত্তর দিতে পারেনি। প্রশ্ন দুটো সে সবাইকে করেছে, শুধু আজকের উজবুক লোকটাকে বাদ দিয়ে। প্রশ্ন করার সময় বা কোথায় পেল? হড়বড় করে উল্টো পাল্টা বকে চলে গেল সে। কি যেন বলেছিল? আজকালকার দিনে এসব বিয়ে টিয়ে কে করে? যাদের আইডিকিউ কম তারা এসব নিয়ে মাথা ঘামায়। পড়াশোনা করে ক্যারিয়ার গড়াটাই যেমন ফোকাস হওয়া উচিত। এখন বিয়ের আগেই বিয়ের চাহিদা পূর্ণ হয়ে বিয়ে দিয়ে আদৌ কোনো লাভ হবে কি? এসব কথার প্রতিবাদ করেনি তনা, বিরক্ত হয়ে শুনেছিল। শুধু শেষ কথাটা খুব গায়ে লেগেছিল তার। লোকটা বাঁকা হেসে বলেছিল, তোমাকে আমি বিয়ে করতে পারি যদি তুমি বুকে হাত দিয়ে বলতে পারো তুমি ভার্জিন। তনা দাঁত কিড়মিড় করতে করতে বলেছিল। গো টু হেল। তারপর ছুটে চলে এসেছিল ছাদ থেকে। পেছনে লোকটা পাগলের মতো হাসছিল। তনু, শুনতে পাচ্ছ? বাবাটাকে স্তম্ভিত ফিরল তনা। সে এক মনে বিকেলের কথা ভাবছিল, আর ভাতের ওপর এলোমেলো আঁকিবুকি করছিল। মাথা তুলল সে, বলল, সরি বাবা, কিছু বলছিলে? তোমার মতামত জানতে চাইছিলাম কেমন লাগলো সৌরভকে। আমার তো বেশ ভালো লেগেছে। ভালো দেখতে, চমৎকার ক্যারিয়ার। কথা শুনে মনে হলো চিন্তা ভাবনাও বেশ গোছানো। তনা মনে মনে বলল। ছাই, হাতির মাথা, এমন লোককে ভালো লাগলো কি করে? মাও এবার সাথে যোগ দিলেন। আমারও কিন্তু খুব ভালো লেগেছে। পাটিসাপটা পিঠা কি মজা করেই না খেলো, নিজে থেকে আরও দুটো চেয়ে খেলো। একেবারে আদুরে ছেলে। তনয় আবার মনে মনে বলল, মাটাও না, যাকে মন মতো খাওয়াতে পারবে সেই তার চোখে ভালো মানুষ হয়ে যাবে। এবার ফয়সাল ভাইয়াও যোগ দিলেন। অনেকদিন ধরেই চিনি ওকে, ছেলেটা ভীষণ রকমের সৎ। তনয়া মনে মনে বলল। সেজন্যই জানি না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। রূপা কিছু বলছিল না, চুপ করে চেয়েছিল তনয়ার দিকে। এত এত প্রশংসায় বাসাবাসির মধ্য দিয়ে টুক করে আমার ভালো লাগেনি বলে দেওয়া যায় না। রূপার কথা শুনে খানিকক্ষণের জন্য তার মন দুর্বল হলেও তখন ভেতরে সে ঠিকই জানে ছেলেটার সাথে তার বনিবনা হবে না। এমন বিয়েতে লাভ কি? সে ছোট্ট সুন্দর একটা সংসার চায়, সেখানে ভালোবাসার পাশাপাশি একে অপরের প্রতি সম্মান মিলেমিশে থাকবে। তনয় একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমি এখনো শিওর নই আমার তোমাদের মতো এত ভালো লাগেনি। কথাটা শোনার পর কেউ আর কোনো মন্তব্য করলো না। তনয়া খেয়াল করলো বাবার মুখটা কিছুটা নিষ্প্রভ হয়ে গেল। তার হঠাৎ মনে হলো বাবা কি এক মুহূর্তের জন্য হলেও পস্তাচ্ছেন। তার কি মনে হচ্ছে মেয়ে কি বেশি ছাড় দিয়ে ভুল করে ফেলেছে? তার থেকে বরং অনেক বাবাদের মতো জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিলেই ভালো করতেন। তার কেন যেন মন খারাপ হয়ে গেল। রূপা এতক্ষণে কথা বলল। আচ্ছা তনু, তুই তো এখনো শিওর হতে পারিসনি, কিন্তু নাও তো করিসনি। তুই আরও সময় নে, আমি এখন ওদের কিছু বলবো না। মা এবার জিজ্ঞেস করলেন, ওরা কি তনুকে পছন্দ করেছে? অপছন্দ করার কোনো কারণই নেই। সেই রাতে তনয় শুতে গেল দেরিতে। ফয়সাল ভাইয়া এলে অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া হয়। তিনি নিজেই স্পেশাল কফি বানান, গান গেয়ে শোনান, আর তার ঝুলিতে আছে দেশ বিদেশ ভ্রমণের বিচিত্র সব গল্পর পর্সা। তনয়ার খুব ভালো লাগে সেসব শুনতে, কিন্তু আজ যেন কিছুতেই মন দিতে পারল না। রাতে শুয়েও এসবই এলোমেলো ভাবতে লাগলো। ঘুমের মাঝে স্বপ্নে দেখলেও তুলের মতো মেঘপুঞ্জ তাকে ঘিরে ধরে আছে। সে হাত দিয়ে মেঘ সরাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেঘের দল ফিস ফিস করে কি যেন বলছে। বাতাসের তোড়ে শব্দগুলো মিলিয়ে যাচ্ছে কানে আসার আগে। মেঘের ওপার থেকে কে যেন চিৎকার করে বলছে,
তোমার কি আইকিউ কম? সামান্য মেঘ কেটে বেরিয়ে আসতে পারছো না? 3 দিন পর তনয়া নিউ মার্কেটে গেল জামা কাপড় কিনতে। এবার শীতে তাদের প্ল্যান আছে একবার গ্রামের দিকে যাবে। গ্রামের শীত তুলনামূলকভাবে বেশি। এদিকে ঢাকার শীত কম পড়ে বলে তার শীতে জামা কাপড় কেনা হয় না অনেকদিন। ফুটপাত থেকে একটা ডেনিম জ্যাকেট বেশ পছন্দ হয়ে গিয়েছে তার। সেটাই ঘুরিয়ে ফিরিয়ে দেখার সময় চোখ গেল একটা লোকের কাছে। ঠিক চিনল সে, স্বরূপ। গায়ে হালকা হলুদ রঙের পাঞ্জাবি, চোখে সানগ্লাস। কি দারুণ লাগছে তাকে দেখতে। তাকিয়ে আছে ইচ্ছে করে। কাকে যেন ফোনে ট্রাই করেও পাচ্ছে না। তাকে অন্যমনস্ক দেখে দোকানদার জিজ্ঞেস করলো, আপা নেবেন না? তনয় চোখ ফিরিয়ে জ্যাকেটে মন দিল। ওই লোককে নিয়ে এখন মাথা ঘামানোর কোনো অর্থ হয় না। জ্যাকেটটা কেনার পর আবার সেদিকে তাকিয়ে দেখলো স্বরূপ চলে গেছে। তনয় আরো কিছু শপিং করলো। কয়েকটা ফ্লোরাল প্রিন্টের ওড়না পেয়ে কিনে ফেললো। একটা ঘড়ি কিনলো, দুটো লিপস্টিকও কিনে ফেললো। শেষে একটা হাওয়াই মিঠাই কিনে খেতে খেতে পা বাড়ালো বাইরে। রিক্সা খোঁজার দিকে মন তার। রাস্তার ওপাশে নীল ক্ষেতের ফুটপাতে চোখ গেল বোধহয় হলুদ রংটা দেখে। কোথায় যেন শুনেছিল হলুদ রং দূর থেকেও ফোকাসে চলে আসে। সেটা বসে আছে ফুটপাতে। ওকে ঘিরে কয়েকটা পথ শিশু মজার ছলে গল্প বলছে কি। বাচ্চাগুলো হেসে গড়াগড়ি খাচ্ছে। তনার একবার ইচ্ছে হলেও গিয়ে দেখি। আবার ইচ্ছেটা বাতিল করে দিল সে। লোকটাকে পাত্তা দেবার কোনো মানে নেই। অবশ্য কাছে গেলে লোকটা নিজেই তাকে পাত্তা দেবে না, এই সম্ভাবনা প্রবল। তনয়া রিক্সা খুঁজতে লাগলো। আজ কোনো রিক্সাই যাত্রাবাড়ি যেতে রাজি হচ্ছে না। কি সমস্যা? হঠাৎ কে যেন তার ওড়না ধরে মৃদু টান দিল। কোনো বদ ছেলের কাজ ভেবে ঝট করে ফিরে তাকিয়ে তনয়া দেখলো একটা বাচ্চা। বাচ্চাটা ঠিক ভিক্ষা চাইতে আসেনি। ওর মুখে হাসি। হাসি হাসি গলায় সে বলল, আপা আপনারে বাইয়ে ডাকে। কোন ভাই? বাচ্চাটা আঙ্গুল দিয়ে সোজা দেখালো। সেখানে সানগ্লাস পরা, হলুদ পাঞ্জাবি দাঁড়িয়ে আছে। তনয়াকে তাকাতে দেখিয়ে এগিয়ে এলো সে। বাচ্চাটাকে বিদায় করে দিয়ে বলল, ভালো হয়েছে, তোমাকে পেয়ে গেলাম। রূপা জ্বালিয়ে মারছে, তোমার সাথে আরেকবার কথা বলতে বলছে। আমি ভেবেছিলাম তুমি বাড়িতে না করে দেবে, কিন্তু তা করনি, ঝুলিয়ে রেখেছো। তোমার নাকি 2টো কোশ্চেন আছে, সেগুলোর উত্তর দিতে পারলে আমার ছুটি। ফোন করতে চেয়েছিলাম, নাম্বার হারিয়ে ফেলেছি। প্রশ্নগুলো ঝটপট করে ফেলো তো। রূপা তনয়াকে বলছিল ও যে প্রশ্নগুলো সব পাত্রকেই করে থাকে সেগুলো সৌরভকে করতে। সৌরভ নিজেই নাকি যোগাযোগ করবে, করেনি বলে কথাটা ভুলেই গিয়েছিল তনয়া। এখন মনে পড়ল, সামনে যখন পড়েছে করে ফেলতে আর দোষ কি। সে বলল, একটু নির্জন জায়গায় যাওয়া যাবে? এখানে এত ভিড়ের মধ্যে সিরিয়াস আলাপ করা যায় না। সৌরভ চোখ মোটকে জিজ্ঞেস করলো, ঠিক কতটা নির্জন চাও? তনার ইচ্ছে করলো লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যেতে। সে নেহাতি ভদ্র বলে কাজটা করতে পারল না। কাঁদো কাঁদো গলায় বলল, কোনো প্রশ্ন নাই, চলে যান আপনি। তনা ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু প্রচণ্ড রেগে গেলে তার মাথা এলোমেলো হয়ে যায়। রাগের মাথায় কি করে বসে নিজেও জানে না। সেরকমই পাগলাটে রাগ মাথায় চড়ে গেছে তার স্বরূপের কথা শুনে। সে উল্টো দিক ঘুরে কখন চলতে আরম্ভ করেছে নিজেও জানে না। কোন দিকে যাচ্ছে সে খেয়াল পর্যন্ত নেই। হঠাৎ কি একটা হলো, মাথা চক্কর দিয়ে উঠলো। তারপরে মনে হলো কে যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে কোথায়। এদিকে মাথার ভেতর প্রচণ্ড শব্দে সাইরেন বাজছে। যখন সম্বিত ফিরল, মাথা কাজ করতে শুরু করলো, তখন সে দেখলো ফুটপাতের ওপর বসে আছে। স্বরূপ তার হাত ধরে রেখেছে। তনয়া তাকাতেই সে জিজ্ঞেস করলো, পানি খাবে? তনয়ার কেমন যেন ক্লান্ত লাগছে। রাস্তার অনেকে তার দিকে তাকিয়ে আছে। সে মাথা নাড়ল। খাবে না পানি? স্বরূপ বলল, গাড়ির নিচে পড়তে আরেকটু হলেই এমন কেন করছিলে? আমি উল্টাপাল্টা বলেছি, আমাকে গাড়ির নিচে ফেললেও বুঝতাম। অপরাধীর শাস্তি নিজের মাথা পেতে নিতে এই প্রথম দেখলাম। চোখ সার্থক। নিজেকে গাড়ি নিচে ফেলার কথাটা স্বরূপ এত সিরিয়াস মুখে করে বলল যে তনয়ার রাগ পড়ে গেল। তবে বাইরে সেটা প্রকাশ করল না। স্বরূপ বলল, চলো সামনের খাবারের দোকানে গিয়ে বসি, ওরা দুর্দান্ত স্যান্ডউইচ বানায়। খেতে খেতে তোমার প্রশ্ন শুনবো, নাকি করবে না? না করতে ইচ্ছে হলে করো না,
কিন্তু তোমাকে দেখে ঠিক সুস্থ মনে হচ্ছে না। এতটা পথ যেতে পারবে না একা, আবার আমার সাথে তো যাবেই না। খাবারের দোকানে ভিড় আছে, তবে তারা যেতেই কোণে দিক দিয়ে একটা টেবিল খালি হয়ে গেল। সেখানে গিয়ে বসলো তারা। সরব দুটো স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিল। কেউ কোনো কথা বললো না অনেকক্ষণ। খাবার চলে এলো। তনয় আবার বলল, আমি খাবো না। ও মা, খাবে না তো এসেছো কেন? তনয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে প্রশ্নগুলো করতে। শিওর? হুম। তখন করবে না বলে এখন মত বদলালে কেন? সামনে এগিয়ে যেতে চেয়েছিলাম, ভাগ্য পেছন দিকে ঠেলে দিয়েছে তাই। এবার কথা শেষ না করে গেলে আবার দেখা হয়ে যাবে। সরব মুখে এক গাদা খাবার নিয়ে যা বলল তা এরকম শোনালো। আবার দেখা হওয়া উচিত হবে না? তনয় এবারও হাসি চেপে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা টেনে নিয়ে চুমুক দিয়ে সময় নষ্ট না করে ফেলে বলল, প্রশ্নগুলো সাধারণ জ্ঞানের মতো। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি? টাইপ না, অন্যরকম। এগুলো কোথা থেকে পেয়েছি সেই গল্প কাউকে বলিনি। সে যাক, প্রশ্ন করি। ধরুন আপনি হঠাৎ কোনো কারণে খুব আর্থিক সমস্যায় পড়লেন, এতটাই দরিদ্র হয়ে গেলেন যে 3 বেলা খাবার জোটে না। দীর্ঘদিন এরকম চলার পর কেউ আপনাকে বলল সে আপনাকে ভাগ্য বদলে দেবার একটা পথ দেবে, একটা পাথর দেবে। সেই পাথর ধারণ করে আপনার দিন ফিরবে, কিন্তু বিনিময়ে তাকে আপনার সবচেয়ে দামি জিনিসটা উপহার দিতে হবে। আপনি তাকে জিজ্ঞেস করলেন, আমি এত দরিদ্র যে খেতে পাই না, আমার কাছে দামি জিনিস আসবে কোথা থেকে? তখন সে বলল, আমি এমন একটা জিনিস চাই যার বদলে পৃথিবীর সব নীতিকে কিনে ফেলা যাবে। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, সেই দামি জিনিসটা কি? দ্বিতীয় প্রশ্ন, আপনি উত্তরে কি বলবেন? সরব হেসে বলল, সহজ প্রশ্ন। হ্যাঁ, সেটারই উত্তর জানতে চাই। প্রথমটার উত্তর হলো সততা, কারণ সততাই সর্বোত্তম নীতি। আর দ্বিতীয় উত্তরটা হলো, আমি পাথরে বিশ্বাস করি না। হা হা হা। তনয় খানিকটা অবাক হলো। তার প্রশ্নটা সহজ ছিল, এটা সত্য। তবে বেশিরভাগ মানুষ উল্টোপাল্টা উত্তর দিয়েছে। প্রথমটায় উত্তর অনেকে বলতে পারলেও দ্বিতীয় ক্ষেত্রে তারা বলেছে তারা প্রস্তাবটা ফিরিয়ে দেবে, কারণ তারা সৎ। তারপর ইনিয়ে বিনিয়ে নিজেদের সততার সার্টিফিকেট নিজেরাই দিয়েছে, অথচ প্রশ্নটা কুসংস্কার নিয়েছিল। আবার অনেকে প্রথমটা বলতে পারেনি, কারণ তারা হয়তো নিজেদের দামি জিনিস বলতে চারিত্রিক দিকটা ভাবতেই পারেনি। এই প্রথম সে একটা সঠিক উত্তর পেল। তার মনে হলো এই উত্তরটা আরও অনেকেই জানতো। সে বেশ বুদ্ধিমান মানুষদের প্রশ্নটা করেছে, কিন্তু তারা অন্য কোনো কারণে উত্তর দিতে পারেনি। কী কারণ? তারা তার জন্য পারফেক্ট ছিল না, এজন্য। ভাগ্য কি তাকে জোর করে বোঝাতে চাইছে এই পাগল লোকটা তার জন্য পারফেক্ট না? তার চেয়ে বরং বলা যেতে পারে লোকটা তার চোখ খুলে দিয়েছে। এই ঠুনকো দুটো প্রশ্ন নিয়ে কাউকে বিচার করা যায় না। বিচার করতে তার ব্যবহার, তার ব্যক্তিত্ব দেখে। কথায় বলে দুর্জন বিধান হলেও পরিতার্য। শুনতে পাচ্ছ? তনয় যখন তাকালো তখন দেখলো প্লেট দুটো খালি। স্যান্ডউইচ দুটো উদাসৎ হয়ে ভদ্রলোক যেন কোন ফাঁকে যেন তার হাত থেকে কোল্ড ড্রিঙ্কস সরিয়ে নিয়ে সেটাও সাবার করেছে। আশ্চর্য লোক। তনয়কে তাকাতে দেখে স্বরূপ চোখ বড় বড় করে পড়ল। তুমি কি এটা খেতে? আমি ভেবেছিলাম খাবে না। যাকগে, আমার আধ খাওয়া জিনিসে নিশ্চয়ই চুমুক দেবে না। মজার ব্যাপার কি জানো? আমার এক প্রেমিকা ছিল। সে আমার মুখ লাগানো বোতলে পানি খেত না। ভাবতাম সে খুব খুঁতখুঁতে মানুষ। তারপর তাকে এমন এমন জিনিস খেতে। তনয় চোখের দিকে তাকিয়ে স্বরূপ এপারের মতো মুখ বন্ধ করে ফেলল। তারপর উঠে দাঁড়িয়ে পড়ল। চলো, তোমাকে রিকশায় উঠিয়ে দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, আমি যেতে পারবো। ছেলেটা যেন শুনতেই পেল না। তনয়া শপিং ব্যাগগুলো নিয়ে হাঁটে ধরল বাইরের দিকে। তনয়া পেছন পেছন গেল। তার সব কিছু কেমন যেন তেতো লাগছে। রিকশায় বসার পর স্বরূপ বলল, 1 মিনিট, একটা কথা বলবো। এই পর্যন্ত আমি যা যা বলেছি সেজন্য এক্সট্রিমলি সরি। আমি মেয়েদের পছন্দ করি না, তবে উত্ত্যক্ত করি না। তোমাকে আজে বাজে কথা বলেছি কতটা বিয়ে ভাঙার জন্য। তোমাদের বাড়ির বড়রা আমাকে বেশ পছন্দ করে ফেলেছে। তাদের সাথে তো আর উল্টাপাল্টা আচরণ করা যায় না। এদিকে আমার বাড়ির লোক আর বন্ধুরা পাগল করে গেছে বিয়ে দিতে। ফাইনালি বলেছে তোমার সাথে সেটিং না হলে আর জোরাজুরি করবে না।
তাই আর কোনো অপশন ছিল না। যা যা বলেছি ভুলে যেও, আর একটা ভদ্রলোক দেখে বিয়ে করে ফেলো। আশা করছি আমাদের আর দেখা হবে না। তনয় জিজ্ঞেস করলো। আপনি প্রশ্ন দুটোর সঠিক উত্তর জানতে চান না? না, আমি ভুল উত্তর দিতে পেরেছি এটা জেনেই খুশি লাগছে। বিদায়। সরু বিদায় বেলায় খুব সুন্দর করে হাসলো। তনয় ওর চোখের ভেতর দিয়ে হৃদয়ের ভেতরের আরো অনেকটা যেন দেখে নিল এক ছটকায়। পথে যেতে যেতে তনয়ের কেমন বিষাদ মাখা মন খারাপ হতে লাগলো। মানুষটা যতক্ষণ ছিল ততক্ষণ নরম শীতের চাদরের মতো যেন জড়িয়েছিল। কোনো এক অনুভূতি এখন ফাঁকা ফাঁকা লাগছে। এরকম আর কখনো কারোর জন্য হয়নি তার। কেন লাগছে এমন? বাড়ি ফিরে শপিং ব্যাগগুলো খুলতে গিয়ে দেখলো একটা অতিরিক্ত ব্যাগ। ব্যাগের ভিতর 2 প্যাকেট হাওয়াই মিঠাই। বারান্দায় বিকেলে রোদে বসে চুল শুকাতে শুকাতে হাওয়াই মিঠাই দুটো খাচ্ছিল তনা, 2 হাতে দুটো। আর অনেক দিনের ইচ্ছে ছিল এভাবে হাওয়াই মিঠাই খাওয়ার। নেহাতি লোকে পাগল বলবে বলে কখনো খায়নি। এই বারান্দায় অনেকটা সময় পর্যন্ত রোদ থাকে বলে মা এখানে আচার শুকোতে দিয়েছে। আকাশ পরিষ্কার, চিকন একটা সাদা মেঘের রেখা দূর আকাশের প্রান্তে ভেসে আসছে আলতোভাবে। সূর্যের আভা কমলা হয়ে আসছে। তনয়ের মনটা কেমন কোমল হয়ে আছে। ছাড়া ছাড়া চিন্তাগুলো হুটহাট আসছে যাচ্ছে মনে আলতো রেখাপাত করে। তার জীবনে প্রথম প্রেমে পড়া বলে কিছু ছিল না, তবে কিছু ঘটনা মনে না রেখে থাকা যায় না। ওই যে রাস্তার পাশের বড় কদম গাছটা, ওটার আড়ালে ছেলেটা দাঁড়িয়ে থাকতো রোজ বিকেলে। তনা বিরক্ত হতো, আবার কেমন মজাও লাগতো। সে জানলা দিয়ে একটু পর পর লুকিয়ে দেখতো ছেলেটা আছে নাকি চলে গেছে। মুখচোরা ছেলেটা কিছুই বলতে পারেনি তাকে, শুধু দেখে গেছে। এরপর একদিন সে হুট করে মরে গেল। মা যখন বলেছিলেন অমুক ছেলেটা ছাদ থেকে লাফিয়ে পড়ে মরে গেছে, তখন কি ভীষণ অবাক হয়েছিল তনয়া। ছেলেটার মা বাবার সম্পর্কে ভালো ছিল না, রোজ বাড়িতে অশান্তি হতো। সহ্য করতে না পেরেই তনয়ার মনে হয়েছিল আহারে, ছেলেটাকে একবার যদি জিজ্ঞেস করা হতো তুমি কেমন আছো, ইচ্ছে করলেই সে জিজ্ঞেস করতে পারতো। কিন্তু কখনো ইচ্ছেটাই হয়নি। সে হয়তো নতুন মমতায় আশায় একটু ভালো থাকতে ওর কাছে আসতো, কিংবা ইউনিভার্সিটির পবিত্র কয়েকটা বছর একসাথে পড়াশোনার পরেও তনয়ার বিন্দু মাত্র ধারণা হয়নি ছেলেটা তাকে কতটা পছন্দ করে। বিদায় অনুষ্ঠানের দিন সে খুব আবেগ নিয়ে বলেছিল, বিশ্বাস করতো না, ধর্ম ছাড়া পৃথিবীর আর যে কোনো কিছু ছাড়তে হলে আমি তো তোর জন্য ছাড়তে পারতাম। চলে যাচ্ছি আজ, তুই খুব ভালো থাকিস। তোর জন্য পৃথিবী হয়তো আরও অনেক ভালোবাসা জমা করে রেখেছে অন্য কারো কাছে। পবিত্র চলে গেছে ইংল্যান্ড। যাওয়ার আগেই তনয়াকে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। ভালোবাসা বোধহয় পৃথিবীর সবচেয়ে দুর্বোধ্য বিষয়গুলির একটা। তনু, কি কিনে এনেছিস? দেখালি না যে। মা ঢুকলেন ঘরে, ঘর থেকে বারান্দায়। ওর হাওয়াই মিঠাই দুটো তখন শেষের পথে। মা হেসে বললেন, তুই কি বাচ্চা? না, আমি তো একটাই কিনেছিলাম, পরে দুটো কিনে দিল। কেন? স্বরূপ। দেখা হয়েছিল ওর সাথে? হুম। তারপর? তারপর কি? সব ঠিকঠাক? তনয়া প্রশ্নটা বুঝতে পারল না, বলল, কোনো সমস্যা নেই। মা 400 ভোল্ট বাল্বের মতো জ্বলে উঠলেন হঠাৎ করে। তারপর আলহামদুলিল্লাহ পড়ে প্রস্থান করলো। তনয়া বোকার মতো তাকিয়ে রইল। ঘটনাটার কি হলো? একটু পর ফোন এলো রূপার। প্রথমেই সে জিজ্ঞেস করলো, সৌরভ কি তার প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়েছে? হ্যাঁ, তা দিয়েছে। রূপা ওপাশ থেকে বলল। আলহামদুলিল্লাহ। তনয়া কিছুক্ষণ বোকার মতো বসে রইল। তারপর ভাবলো ব্যাপারটা আরো খেতে যাবার আগে থামাতে হবে। সে মোটেও বদ ছেলেটাকে বিয়ে করবে না। সে যখন বাবার ঘরের দিকে গেল তখন দরজার কাছেই দাঁড়িয়ে শুনতে পেল বাবা দারুণ খুব খুশি গলায় কাকে যেন ফোনে বলছে। এবার ভাই ভালোই ভালোই আমার মেয়েটা দিতে পারবো। চমৎকার পাত্র পেয়েছি, কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। তনয়ের চোখে পানি চলে এলো। সে আর কিছুই বলল না, চলে গেল নিজের ঘরে। বাবার এত আনন্দটাকে সে আবারও অসম্মতি জানিয়ে নষ্ট করে দিতে পারবে না। বাবা বুঝতে দেননি, কিন্তু তার ওই গলার স্বর বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা চাপ থেকে মুক্ত পেয়েছেন। তনয় ঘরের দরজা বন্ধ করে বসে অনেকক্ষণ কাঁদল। তারপর মনে হলো তার হাতে আসলেই কিছুই নেই। যা হচ্ছে সেদিকটাকে টেনে নিয়ে যাচ্ছে তার ভাগ্য।
স্বরূপ জানালার পাশে ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে কি একটা ভাবছিল। ঘরে একটা শব্দ হলো। ইঁদুর কি? বড় ফ্ল্যাটটা খা খা করে সারাক্ষণ, সে বাদে আর কারোর বাস নেই এখানে। অবশ্য কিছু ইঁদুর, তেলাপোকা আর এক গাদা মশা তাকে সঙ্গ দিতে থেকে যায়। এদের ঝেঁটিয়েও তাড়ানো মুশকিল। মানুষগুলো যদি এমন করে থেকে যেত। লোপার সাথে বিচ্ছেদের পর স্বরূপ আগের ফ্ল্যাটটা বিক্রি করে বড় ফ্ল্যাটটা কিনেছে। ভালো চাকরি, একাই এমন কোনো বিলাসদ্রব্য নেই যা সে কেটে দিই, অথচ বাসাটাতে কোনো শান্তি লাগে না তার। মা এলে কিছুটা ভালো লাগে। এখন মাও নেই, মা বেশি দিন থাকতেও পারে না। তার নিজের প্রতিষ্ঠা করা স্কুল আছে, সেই স্কুলের পেছনে সারা দিন চলে যায়। মা প্রায়ই ওকে বলেন গ্রামে চলে যেতে, কিন্তু গ্রামে গিয়ে সে করবেটা কি? হাল চাষ করার সামর্থ্য তো তার নেই। তবে এই জীবনটা আর যাই হোক ঝামেলা যুক্ত নয়। এদিকে সবটাই তার জীবনের ঝামেলা তৈরি করার জন্য হাত ধুয়ে লেগে আছে। কোথাও থেকে যেন এক একটা মেয়ে ধরে এনে দেখিয়ে বেড়াচ্ছে। স্বরূপ কিচ্ছুতেই তাদের বোঝাতে পারছে না যে সে নতুন করে কাউকে ভালোবাসতে চায় না, ভালোবাসতে পারবেও না। অ্যাডজাস্ট করে থাকা, বউয়ের নিত্য নতুন আবদার পূরণ করা, রোজকার ন্যাকামি সহ্য করা, এইসব ইচ্ছা তার মরে গেছে। শেষবার দেখা মেয়েটা ভালোই ছিল, তবে তার কেন যেন এইসব নিষ্পাপ চেহারার মেয়েদের আরো বেশি বিশ্বাস হয় না। লোপা চেহারা কি কম নিষ্পাপ ছিল? অথচ মেয়েটা বের হলো বিশ্বাসঘাতক ব্যভিচারিণী। সেই ঘটনার পর 3টা বছর স্বরূপ রাতে ঘুমাতে পারেনি। চোখ বুঝলেই ওই দৃশ্যটা মনে পড়ে যেত। তার দম বন্ধ হয়ে আসতো, মনে হতো সারা শরীর জ্বলে যাচ্ছে। গত 1.5 বছর ধরে এসব আর হয় না, বরং একটা নির্লিপ্ততা চলে এসেছে জীবনের প্রতি। কিছুই ভালো লাগে না, টাইপ হতাশার জীবন। আবারও রান্নাঘরের দিক থেকে ভেসে আসা শব্দ উঠে পড়ল সে। সেদিকে যেতে গিয়ে মোবাইলে নোটিফিকেশনে লাইট জ্বলতে নিভতে দেখে ফোনটা তুলে নিল হাতে। এমনিতে তার মোবাইল সাইলেন্ট থাকলেও হাতে থাকে বলে কল ধরতে অসুবিধা হয় না। আজ দূরে ছিল, এই ফাঁকে ফোন এসেছে মোট 40টা। মার, বন্ধু বান্ধবের ফোন। ভয় পেয়ে গেল স্বরূপ। তাড়াতাড়ি ফোন করলো মাকে। মা যে খবরটা জানালেন তাতে তার মাথার চুল দাঁড়িয়ে গেল, গা জ্বলতে শুরু করলো। মনে মনে বলল, ইডিয়েট, পিওর ইডিয়েট। এত কিছুর পরেও একটা মেয়ে বিয়েতে রাজি হয় কোন সুখে? ইচ্ছে হলো তনয়াকে ফোন করে চেঁচামেচি করতে, কিন্তু নাম্বার নেই তার কাছে। ফোনটা ছুঁড়ে ফেললো বিছানায়। তারপর চলে গেল বাথরুমে, শাওয়ার ছেড়ে নিচে দাঁড়ালো। এমন শীত পড়তে শুরু করেছে, রাতের পানি আরো ঠান্ডা, তবু তার গরম লাগছে। নির্ঝঞ্ঝাট জীবনে এ কোন আপদ আসতে চলেছে। পরের বেশ কয়েকটা দিন কেমন করে যেন কেটে গেল। তনয়ার সাথে স্বরূপের কথা হলো না আর। তনয়াও ভয়ে তাকে ফোন করলো না। এদিকে দুই পরিবারে সরব আয়োজনে বিয়ের দিন ঘনিয়ে আসতে থাকলো। তাদের অনেকদিন পর দেখা হলো। বিয়ের কাবিননামায় সই করবার দিন। স্বরূপ সকাল থেকেই প্ল্যান করেছে কি করে তনয়াকে একটা শিক্ষা দেওয়া যায়। বড়সড় একটা ধমক দিলে কেমন হয়, নাকি কাবিননামায় সই করার পর কানের কাছে গিয়ে চিবিয়ে চিবিয়ে বাংলা সিনেমার মতো বলবে, তোমাকে আমি স্ত্রীর কোনো অধিকার দেব না। আমার বাড়িতে তোমাকে থাকতে হবে পাশের বাড়ির লোকের মতো। আরও নানা প্ল্যান করে সেগুলো প্ল্যান এ বি সি ক্যাটাগরিতে মনে মনে সাজিয়ে এসে তনয়ার বাড়ির দিকে রওনা দিল। প্রাথমিক আপ্যায়নের পর যখন তনয়াকে বসার ঘরে আনা হলো, তখন স্বরূপের মুখে আপনা আপনি তালা লেগে গেল। মিষ্টি রঙের শাড়িতে তনয়াকে এত স্নিগ্ধ দেখাচ্ছিল যে স্বরূপ ইচ্ছে করেও বেশিক্ষণ চোখ সরিয়ে রাখতে পারছিল না। তার উপর ওর চেহারায় বাড়তি একটা কোমলতা আছে, যা সবার থাকে না। সবটাই হয়ে যাবার পর ওদের কথা বলার জন্য একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হলো কিছুক্ষণের জন্য। স্বরূপ প্ল্যানগুলো সব ভুলে চুপচাপ বসে রইল। তনয়া কি বলবে তাই বুঝতে পারল না। সে ভেবেছিল স্বরূপ তাকে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু তেমন কিছুই হলো না দেখে ভারী অবাক হলো। এক সময় জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? স্বরূপ ঠিক সেই মুহূর্তে যেন সব ঘোর কাটিয়ে তার বাস্তব মূর্তিতে ফেরত আসতে পারলো। বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, গরু কুরবানি দেখেছো? জি। দেখেছো কি না? হ্যাঁ। কুরবানির পর তারা কি করে? কি করবে? কিছু করার ক্ষমতাই থাকে না। সেম সিচুয়েশন হিয়ার। তনয়া হেসে ফেলল। স্বরূপ ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,
তুমি একটা ইমোশনাল ফুল। কেন? তোমাকে যা মারাত্মক দেখাচ্ছে, আমার মতো আধা রোবট জাতীয় প্রাণী বিয়ে না করলে ভালোবাসায় চাপা পড়ে মরে যেতে। তনয়া লজ্জা পাবে কি না বুঝতে পারলো না। লোকটাকে প্রশংসা করছে, বোকার মতো বলল। তাহলে ভালোই হলো, মরে গিয়ে কাজ নেই। সরব উঠে দাঁড়িয়ে বেরিয়ে যেতে যেতে বলল। মাথা ভর্তি পাটেরাস, বুঝবে কেমন করে? সরবরা সবাই চলে যাবার পর সে রাতে তনয়ার অদ্ভুত এক অনুভূতি হয়েছিল। কাউকে বলে সেই অনুভূতি ব্যাখ্যা করতে পারবে না। মনে হচ্ছিল তার বুকের ভেতরটা রাতের আকাশের মতো আঁধার। তার ভেতরে হঠাৎ একটা দুটো তারা জ্বলজ্বল করে উঠেছে। শীতল বৃষ্টি কিংবা ঝিমঝিম করা একটা রাত তার জীবনে এসেছে। স্বরূপের সাথে তার এরপর আর কথা হয়নি। ওর শেষ কথাটা শুনে তনয়ার রাগ হয়নি, হাসি পেয়েছে। স্বরূপের সাথে কি তাকে সারা জীবন এভাবে ঝগড়া করে যেতে হবে, নাকি কোনোদিনও সেও তাকে গুছিয়ে যত্ন করে ভালোবাসবে? স্বরূপ নিশ্চয়ই ভাবছে সে আর কোনো ছেলে খুঁজে না পেয়ে পাগল হয়ে তাকে বিয়ে করেছে। এই ভুলটা কি তার ভাঙানো উচিত? রাত 1টার দিকে একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। তনয়া ঘুম চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধরবে কি ধরবে না ভেবেও ধরে ফেললো। কোনো ইমার্জেন্সি হতে পারে। হ্যালো? তখন ওপাশ থেকে স্বরূপ বলে উঠল। তুমি তনয়া তো? ও তুমি? কেন গলা শুনে চিনতে পারোনি? বাহ তুমি আমাকে হঠাৎ তুমি বলতে শুরু করলে কেন? বাহ, বিয়ে হয়ে গেছে, তুমি বলবো না? তা বলতে পারো। ঠিক আছে, রাখলাম। কিন্তু এত রাতে ফোনটা করলে কেন? আমার কাছে তোমার নাম্বার ছিল না, এবং যতদূর মনে হয় তোমার কাছেও আমার নাম্বার ছিল না। এখন নিলাম মায়ের কাছ থেকে। এখন কটা বাজে খেয়াল আছে? স্বরূপ ঘড়ি দেখে বলল। একটা খেয়াল ছিল না। ঘুমিয়ে পড়েছিলে নাকি? আমি 12টার আগে ঘুমাই। সিন্ডারেলা? কেন, আপনি কখন ঘুমান? আবার আপনিতে চলে গেলে? অভ্যাস নেই যে তুমি বলার, তাই। আপনি ঠিক আছে। বেশ একটা ডমিনেটিং ভাইব পাওয়া যায়। তুমি করে বললে মনে হয় তুমি আমাকে ঠিকঠাক সম্মান করছো না। তনয়া হেসে ফেলে বলল। ঠিকঠাক সম্মান দেওয়ার জন্য আর কি কি করতে হবে? কদিন পর তো আমার বাসাতেই এসে থাকবে, তখন লিস্ট করে দেব। আপনার বাসা তখন আমারও বাসা হবে। ভুল। ওমেন এম্পাওয়ারমেন্টের যুগ চলছে। এখনকার মেয়েরা হাজবেন্ডদের সাথে সব খরচ শেয়ার করে। তুমি আগে সেরকম করবে, তারপর তোমারও সমান সমান অধিকার হবে। কি বলেন এসব? মোটেও এসব আমি বলি না, এসব নারীবাদী আপুরা বলে। আপনি নারীবাদীদের দেখতে পারেন না? আমি নারীদেরই তেমন একটা দেখতে পারি না। গ্রেট। তাহলে মাঝরাতে একটা নারীকে ফোন করে কথা বলছেন কেন? আমি প্রথমেই রেখে দিতাম, তুমি কথা বাড়িয়েছো। ওকে, শব্দ আমার মাথা পেতে নিলাম, কিন্তু প্রশ্নটার উত্তর তো পাইনি। কোন প্রশ্ন? এখনো ঘুমাননি কেন? কারণ আমি সিন্ডারেলা না, ড্রাকুলা। রক্ত খেকো? হ্যাঁ। কাদের রক্ত খান? যারা আগে আগে ঘুমায় তাদের। ধুর। রাখছি। শেষ প্রশ্ন। আগে ভেবেছিলাম তুমি আমার জীবনের শান্তি নষ্ট করবে, এখন দেখছি ভুল ভাবছিলাম। তো এখন কি ভাবছেন? এখন মনে হচ্ছে সর্বপ্রথম নষ্ট হবে আমার কান, তোমার বকবক শুনতে শুনতে। উফ। প্রশ্নটা করবে নাকি রাখবো? আপনি কি সিরিয়াস ওই ব্যাপারটাতে? কোন ব্যাপার? ওই যে বললেন খরচ সমান সমান বহন করতে হবে। সিরিয়াস। কিন্তু আমি তো এখনো কোনো চাকরি করি না, পড়াশোনাই শেষ হয়নি। এটা তোমার সমস্যা, সেজন্য আমার সাথে আগে কথা বলে নেওয়া উচিত ছিল। তা তো বলনি। এবার তুমি কি করবে সেটা তুমি ভেবে বের করবে। ওহ ওকে, বাই, গুড নাইট। তনয়া পাল্টা কোনো অভিবাদন জানালো না। সত্যি কথা বলছে নাকি এই লোক? ফোন রাখার পর স্বরূপ হো হো করে কিছুক্ষণ হাসলো। ভয় পাওয়ানো গেছে মেয়েটাকে। এত সহজে ভয় পেয়ে যাবে কে জানতো। এত শখ করে বিয়ে করেছে, এখন বুঝু কাকে করেছে। সর্বের ফ্ল্যাটে আসর বসেছে বহুদিন পর। সব বন্ধুরা একত্র হয়েছে, শুধু সজীব বাদে। সে এখনকার পড়াশোনা শেষ করেই পাড়ি জমিয়েছে ফিনল্যান্ড। এখন আরও পড়েই যাচ্ছে। বাকিদের মোটামুটি গোছানো সংসার হয়েছে। স্বরূপের বাদে সবারই এ বিয়ে থা হয়ে গিয়েছিল, এখন তারও হলো। আজ তারা শুধু বন্ধুরা একত্রিত হয়েছে। সংসার বাচ্চা সব রেখে ইউনিভার্সিটির জীবনে ফেরার একটা সাময়িক চেষ্টা। এমনিতেও বিয়ে উপলক্ষে কিছু আত্মীয় স্বজন এসেছিল। মহিলারা বসার ঘরে মেঝেতে বসে পিঠা বানানো আর গল্পগুজবে ব্যস্ত।
কেউ কেউ রান্নাঘরে চুলার পাশে খুন্তি নাড়ছে ব্যস্তভাবে। স্বরূপের মনেও অনেকদিন পর একটা উৎসব ভাব হচ্ছে। মা এলে এমনিতেও তার কাছে বাড়ি ভরা ভরা মনে হয়। আজ তো খালা, চাচি আর মামিরাও এসেছেন। সবার ভীষণ আদরের স্বরূপ। সবাইকে খুশি দেখে তার ভেতরকার বিতৃষ্ণাটা কিছুটা হলেও কেটেছে। রান্নাঘর থেকে আরেক প্রস্থ চার মাংস পিঠা এসে হাজির হতেই অঙ্কুর দুটো পিঠা নিয়ে মুখে পুরল। খাদক বলে তার সুনাম এখনো সে অক্ষুণ্ণ রেখেছে, বরং পাল্লা দিয়ে ভুঁড়ি বাড়িয়েছে। তার বউয়ের রান্নার হাতও নাকি অসাধারণ। অঙ্কুরের ধারণা তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর একটাও নেই। যদিও রোগ ইতিমধ্যে তাকে ধরে ফেলেছি করছে। মিলি পিঠায় হাত দিল না, এমনিতেই মজা পেয়ে চারটা খেয়ে ফেলেছে। এর বেশি হলে ডায়েটের 12টা বেঁচে যাবে। তার জীবনটা ঠিক সরল না। স্বামীর সাথে বনিবনা নেই। লোকটা বিয়ের 3 বছরের মাথায় কেমন বদলে গেল। অফিসের সুন্দরী কলিগের সাথে দিনরাত এত কথা তার। মিলি যথেষ্ট সুন্দরী, তাও যখন নিজের থেকেও আরো বেশি নজর দেয়, কেউ যেন বলতে না পারে স্বামী তার হাড় পড়ে দশা থেকে বিরক্ত হয়ে পিঠ টান দিয়েছে। অন্যরা খেতে খেতে গল্প করছে, কেউ নিজের সংসারে তো কেউ অতীতের। তবে আর সবার মূল আকর্ষণ স্বরূপের দিকে। সে আজকের হিরো, বিয়ের পাত্র বলে কথা। কয়েস জিজ্ঞেস করলো, স্বরূপ, হানিমুনে কোথায় যাবি? নো হানিমুন। মানে কি? কোথাও যাচ্ছি না আমি, বিয়েটা করছি তাই বেশি, আবার হানিমুন? রূপা বিরক্ত গলায় বলল। তোর ইচ্ছে নাই থাকতে পারে, আমার বোনের ইচ্ছে অনিচ্ছের দাম দিবি না? স্বরূপ সরু চোখ করে বলল, তুই হচ্ছিস ভিলেন। তুই তনয়াকে কি খাইয়ে রাজি করিয়েছিস সত্যি করে বলতো? কিছুই না। স্বরূপ ছাড়বার পাত্র না। সে এবার ভালো করে কথা বলল। তুই কোনোভাবে ওকে আমার অতীতের কথা বলিসনি তো? রূপা আমতা করে বলল, না না, তা কেন বলবো? সত্যি করে বল। সত্যি। স্বরূপ মোটেও বিশ্বাস করলো না, বলল, মেয়েটা কি তাহলে আমাকে সিম্প্যাথি দেখাতে বিয়ে করলো? কথাটা এতদিন মাথায় আসেনি। তোকে দেখে মনে পড়লো, যদি ভিলেনগিরি করে থাকিস তোর বোনের খবর আছে। রূপা একটু মন খারাপের সুরে বলল, স্বরূপ, আমি অনেক ভরসা করে ওকে তোর জন্য সিলেক্ট করেছি। ওর মতো ভালো মেয়ে লাখে একটাও হয় না। তুই যদি ওকে কষ্ট দিস তাহলে আমি সারা জীবনের জন্য ওর কাছে ছোট হয়ে যাব। স্বরূপ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কেন কষ্ট দিতে যাব? তোর দোষ। তোর উচিত ছিল তোর 1 in a million বোনকে সুযোগ্য পাত্র দেখে বিয়ে দেয়া। কঙ্কা 2 হাত তুলে বলল, গাইস, বিয়ে হয়ে গেছে, এখন এই ফালতু বুকে কোনো লাভ নেই। স্বরূপ, পাস্ট ভুলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তুই সামনে এগিয়ে যেতে না পারলে কেমন মানুষ বল? পাস্টের কথা আসছে না, আমায় কাউকে বিশ্বাস করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। রূপা বলল, তোর কিছু করতে হবে না, তুই শুধু ওকে কষ্ট দিস না। ওকে প্রমিস? স্বরূপ ভেবে রেখেছিল আজ রাতে সবাই চলে গেলে মাঝরাতে ফোন করে তনাকে আরেকটু ভরকে দেবে, কিন্তু সিদ্ধান্তটা বাতিল করতে হলো। বলল, প্রমিস। থ্যাঙ্কস দোস্ত। তোরা আমাকে বন্ধু বলিস কেন আল্লাহ জানে, তোরা হলি এক এক পিস শত্রু। সবাই হেসে উঠল। চায় চুমুক দিয়ে আড্ডা চলতে লাগলেও অন্য বিষয়, কিন্তু বেশিক্ষণ আর চলো না। বাড়ি থেকে সবাই কম বেশি ফোন চলে এলো, বিশেষ করে মেয়েদের দ্রুত বাড়ি যাবার তাড়া। বাচ্চা রেখে এসেছে তারা। সবাই এক এক করে বিদায় নেবার পর শুধু মিলি রয়ে গেল। তার তাড়া নেই, তাকে কেউ কল করে বলেনি এখনও কেন আসছে না, তবুও বাড়ি ফিরতেই হয়। সে উঠল ধীরে সুস্থে। স্বরূপ মিলির বিষয়টা জানে। সে বলল, চল তোকে এগিয়ে দিয়ে আসি। মিলি রাজি হলো। রিক্সা পেতে কিছু দূর হাঁটতে হয়। ব্যস্ত শহরেও শীতের রাতটা থমথমে হয়ে আছে। স্বরূপ বলল, সাফাত ভাই এখনো ঠিক হয়নি? না, আমি আর কিছু বলি না এখন, যা করছে করুক। তুই ওর সাথে এখনো আছিস কেন? খারাপ লাগে না? চাইলেই সম্পর্ক ভাঙা যায় না স্বরূপ, তাতে কেন যায় না? তোর বাবা মা যথেষ্ট সাপোর্টিভ। কি? বাবার 2 বার হার্ট অ্যাটাক হয়েছে। আমি সাফাতকে ডিভোর্স দিব শোনা মাত্র তার হার্ট চিরতরে বন্ধ হয়ে যাবে। মায়েরও হাই প্রেশার, একবার ঝগড়া করে বাড়ি চলে যাওয়ার পর আমি না ফেরা পর্যন্ত তার প্রেশার নর্মাল হয়নি। তুই বল আমি কি করতে পারি? কিন্তু আছিস কেমন করে? এভাবে থাকা যায়? জীবনটাই অ্যাডজাস্টমেন্টের। এখন তো মনের কষ্টের সাথে লড়াই করে থাকছি। ডিভোর্স হলে পুরো সমাজের সাথে লড়তে হবে। স্বরূপ হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে ধরা গলায় বলল, আচ্ছা মিলি, তুই যখন প্রথমবার ব্যাপারটা ধরতে পারলি তখন তোর কেমন লেগেছিল?
মিলি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর স্বরূপের হাত ধরে পড়ল। সেটা বিষয় না, আসল বিষয় কি জানিস? আমার সাথে যাই হোক, আমার ভেতরকার বিশ্বাস কিন্তু নষ্ট হয়ে যায়নি। আমি এখনো বিশ্বাস করি পৃথিবীতে বিশ্বাসযোগ্য পুরুষ মানুষ আছে। তার উদাহরণ আমার বাবা, ভাই, তোরা। তেমনি তোরও এটা মেনে নেওয়া উচিত যে পৃথিবীতে বিশ্বাসযোগ্য নারীও আছে। তোর মাও নারী, মাকে এত ভালোবাসিস, তবুও নারী জাতির প্রতি এত বিদ্বেষ কেমন করে ধরে রাখিস বলতো? স্বরূপ কিছু বলল না। একটা খালি রিক্সা দেখতে পেয়ে ডাক দিল। মিলি চলে গেল। স্বরূপ আস্তে আস্তে ফিরতি পথ ধরল, মোবাইল পকেটে। অথচ স্বরূপ শুনতে পেল তৃতীয় কলটা। এর আগে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তনয়া ফোন করেছে। কেমন আছেন? ভালো, তুমি? আমিও ভালো। কি করছেন? হাঁটছি কোথায়? রাস্তায়। এই শীতের রাতে কেন? ইচ্ছে বলে। ঠান্ডা লাগবে তো, বাসায় চলে যান। ফোন করেছো কেন? কথা বলতে। বলা শেষ? না, বাড়িতে কি চলছে? মা কি করছেন? জানি না। তনয়া, রাখছি। খুব খারাপ লাগে আমার সাথে কথা বলতে। না, এখন ইচ্ছা করছে না। স্বরূপ ফোনটা রেখে দিল। তয়নার মনটা খারাপ হয়ে গেল। একটু কথা বলে কি হতো? কাবিন হবার পর থেকেই তার স্বরূপের জন্য এক গাদা মায়া জন্মে গেছে। সারাক্ষণ তার সাথে কথা বলতেই ইচ্ছে করে, তার কাছাকাছি থাকতে ইচ্ছে করে। অথচ দেখা তো দূরে থাক, স্বরূপ ঠিকমতো কথাও বলে না যাকে। আর মাত্র 2 দিন, তারপরেই সে শ্বশুর বাড়ির দিকে রওনা হবে। ভাবনাটা মনে আসতেই ভেতরে ভেতরে লজ্জা পেয়ে যায় সে। সবাই যদি জানতে পারে সে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে আছে, তাহলে কি লজ্জায় একটা ব্যাপার হবে ভাবা যায়। বাইরে বাইরে তো খুব ভাব ধরে আছে, সবাইকে ছেড়ে যাবার কষ্টে মরে যাচ্ছে। লাভ ইজ জাস্ট এ মিথ। স্বরূপের ফেসবুক প্রোফাইলে বায়োতে থাকা লেখাটা কয়েকবার পড়ল তনয়া। সত্যি কি তাই? কথাটা অনেকবার ভাবরাই তাকে। কেন লিখেছে তা তনয়ার জানা, কিন্তু কথাটা কি স্বরূপ মন থেকে বিশ্বাস করে? তনয়া দেখেছে স্বরূপ নিজের মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেটাও কি মিথ? জিজ্ঞেস করতে ইচ্ছে হলেও করল না সে, বরং আইডিটা ঘুরে আসে যাক। অনেক পোস্ট শেয়ার করে স্বরূপ, বেশিরভাগই দেশের অর্থনীতি আর রাজনীতি সম্পর্কিত। তনয়া মিনিট 2 ঘুরে বিরক্ত হয়ে আবার উপরেই চলে গেল। ফেসবুকের ছবি জমা করে রাখে একটা ফাইলে। সেখান থেকে প্রোফাইলের ছবিগুলো দেখলেও অনেকটা সময় নিয়ে। একটা বিষয় খুব লক্ষ্য করার মতো, স্বরূপের একসময় ছবিগুলো যেরকম হাসি খুশি আর উৎফুল্ল ছিল, সেটা আর এখন নেই। বরং অনেক দিন সেই প্রোফাইলে কালো পর্দা ঝুলিয়ে রেখেছিল। ইউনিভার্সিটি পড়ায় সেসব দিনে ওর চেহারাটা ছিল নিষ্পাপ মিষ্টি দেখতে। দাড়ি একদমই রাখতো না, একটা বাচ্চার মতো দেখাতো তাকে। এখন অনেকটা পরিণত। এখন যদিও সে আগের তুলনায় সুন্দর দেখতে হয়েছে, তবুও সে সময়ের ছবিগুলোতে সে উৎফুল্ল হাসিটা ছিল, সেটা এখন হারিয়ে গেছে। ছবিগুলো নিজের মোবাইলে সেভ করে রাখলো সে, মাঝে মধ্যে দেখবে। আজ গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেল, আগামীকাল বিয়ে। একসাথে গায়ে হলুদ হয়েছে। পাশে বসে স্বরূপ মোবাইল ঘাঁটছিল। সেই ফাঁকে সে আইডির নামটা দেখে নিয়েছে। অবশ্য রূপা আপুর পাশে চাইলেই হতো, কিন্তু এখন স্বরূপের বিষয়ে মুখ খুললে যে কেউ বলে বসবে সে বিয়ের আগেই স্বামী পাগল হয়ে গেছে। আশ্চর্য! বিয়ের পর দিন তাদের যেতে হবে স্বরূপদের গ্রামে। গ্রামে নাকি তাদের অসংখ্য আত্মীয় স্বজন। ওখান থেকে অনুষ্ঠান না করলেই নয়। হাজার হোক, গ্রামের একমাত্র স্কুলের হেড টিচার হচ্ছেন তার শাশুড়ি। তাই বিয়ের পরদিনই গ্রামে চলে যাবে তারা। ওখান থেকেই অনুষ্ঠান করে কদিন থেকে ফিরবে। তনয়ার এতক্ষণে পুরো বিষয়টা খুব আকর্ষণীয় লাগছিল, কিন্তু এখন খানিকটা ভয় লাগতে শুরু করলো। আচ্ছা, সে বাবা মাকে ছাড়া কেমন করে যাবে? বাবা মা থাকবেন কেমন করে? চলে যাবার বিষয়টা মাথায় থাকলেও এতক্ষণ উপলব্ধিতে আসেনি। হঠাৎ কেমন একটা দুঃখবোধ ছুঁয়ে গেল তাকে। তনয়া উঠে গিয়ে বাবা মায়ের ঘরে উকি দিল। মা নেই, বাথরুমে ঢুকেছেন হয়তো। বাবা উদাস চোখে জানলা দিয়ে বাইরে তাকিয়ে। তনয়া পায়ে পায়ে এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আরে তোর কি হলো আবার? বাবার গলাটা বুঝে আসায় তনয়া বুঝতে পারলেও তার চোখে পানি চলে এসছে। মা বের হয়ে পড়লেন। আমাকে ভুলে গেছো নাকি তোমরা? বাবা এক হাত বাড়িয়ে দিতেই মাও এসে জড়িয়ে ধরলেন দুজনকে। ওদের 3 জনের মিষ্টি পরিবারটা আগামীকাল দুজনে পরিণত হবে।
তনয়ের জন্মের পর মায়ের কিছু শারীরিক সমস্যার কারণে আর কোনো সন্তান তিনি ধারণ করতে পারেননি। তনয়া সারা জীবন লোকের কাছে শুনে এসছে, আহারে একটা ছেলে হলো না, মেয়ে তো পর হয়ে যাবে। তনয়া তখন খুব রাগ হতো। আজ ওর নিজেরই মনে হলো মা বাবার একটা ছেলে হলে বেশ হতো। স্বরূপ মায়ের কোলে মাথা রেখে শুয়েছিল। মা হঠাৎ বললেন, তুই তো কাল থেকে পর হয়ে যাবি। স্বরূপ হেসে বলল, কেন? আমি কি মেয়ে নাকি? বিয়ের পর ছেলেরও পর হয়। তাই নাকি? জানতাম না তো। কেমন করে? এই যেমন এখন তুই আমার কাছে বসে আছিস, আমাকে ফোন করে ঘন্টা ধরে কথা বলছিস, বাড়ি ফিরে আমার খোঁজ করছিস সবার আগে। বিয়ের পর করবি, বিয়ের পর আগে থাকবি বউ, তারপর মা। স্বরূপ উঠে বসে বলল, মা, তাহলে বিয়েটা ক্যান্সেল করে দেই বলো? আমারও ভালো, তোমারও। মা স্বরূপের কান টেনে বলল, ওই কপালপুরি তোকে কেন বিয়ে করতে রাজি হলো কে জানে, পাঁচি কোথাকার। ওর কথা বাদ দাও, তোমার তো হিংসে হচ্ছে। মা হেসে বললেন, হিংসে না রে বাবা, হিংসে না, সত্যিটা বললাম। বউ শাশুড়ি যুদ্ধ তো যুগ যুগ ধরে চলে আসছে, এর পেছনে কিন্তু এদের কারো দোষ থাকে না, দোষের সময়ে। বউ বিয়ে করে এসে স্বামীর অধিকার পেতে চায়, আর মা তার জায়গা ছাড়তে চায় না, এটাই বলতেছি। হিংসে করবো কেন? এত লক্ষ্মী মতো মেয়েটা আমার ভারী ভালো লেগেছে, দেখিস তোকেও মানুষ করে ছাড়বে। তার মানে কি আমি অমানুষ? তা খানিকটা আছিস। মা, মা স্বরূপের নাক টিপে দিয়ে বললেন, আমার ছেলে পৃথিবীর সেরা ছেলে। হয়েছে। অফিসের জুনিয়ররা যথেষ্ট তেল দেয়, তাদের দলে সামিল হবার প্রয়োজন নাই। মা গালে হাত দিয়ে বললেন, প্রশংসা করলেও দোষ, খারাপ করলেও দোষ, যাই কোথায় বলতো। মা, তুমি একটা ড্রামা কুইন। সেটা আবার কি? বুঝতে হবে না, আমার চুল টেনে দাও তো। স্বরূপ মায়ের কোলে মাথা রাখতেই মায়ের ফোন বাজলো। তনয়া ফোন করেছে। ফোন ধরে মা গল্প করতে শুরু করলেন। সেই গল্প আর ফুরায় না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে স্বরূপ উঠে গিয়ে বলল, তোমার ছেলে টেলে পর হয়নি, আমার মা পর হতে যাচ্ছে। মা হাসলেন। কথাটা শুনে ওপাশ থেকে তনয়াও হাসলো। স্বরূপের এই অভিমানী গলা তার চেনা নয়। তনয়ার বান্ধবী লুনার বিয়ে হয়েছে প্রায় 2 বছর আগে, প্রেমের বিয়ে। তবুও সে এখনো বলে, জানিস প্রতিনিয়ত ওর এমন এমন নতুন বৈশিষ্ট্য বের হচ্ছে না, মনে হয় একটা মানুষকে পুরোপুরি চিনতে সারা জীবন লেগে যায়। তনয়ার রাতে ঘুম হলো না। অনেক রাত পর্যন্ত সে জেগে জেগে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রাতের আকাশে কোটি তারা জেগে বসে আছে তারই মতো। আগামীকাল রাতটা কেমন হবে, খুব সুন্দর কিংবা খুব কষ্টকর, সে আনমনে স্বরূপকে ফোন করে বসলো। স্বরূপ সাথে সাথেই ফোনটা তুলে বলল, হাই এক্স সিন্ডারেলা। মানে কি? আগে তুমি তাড়াতাড়ি ঘুমাতে, তাই সিন্ডারেলা ছিলে, এখন দেরিতে ঘুমিয়ে এক্স হয়ে গেছো। তনয়া হাসলো। ফোন করেছো কেন? এমনি। প্রেম করতে? হ্যাঁ, করবেন। কিভাবে করতে হয়? আমার কোনো এক্সপেরিয়েন্স নেই। সত্যি? সত্যি। এদিকে আমার এক্সপেরিয়েন্স জঘন্য। তাহলে আর প্রয়োজন নেই সে কথার। স্বরূপ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি ভুল করলে তনয়া, কি ভুল? এক সময় বুঝতে পারবে, তখন প্লিজ আমাকে দোষ দেবে না। আপনি ভয় পাইয়ে দিচ্ছেন। সেই চেষ্টা কম করিনি, তবে তেমন লাভ হয়নি। তাহলে আর তার দরকার নেই। তুমি এক সময় বুঝবে, তখন পস্তাবে। আমি কখনোই পস্তাবো না। আমার কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত ভুল হয়নি। কোনোদিন হবেও না, এমন কোনো গ্যারান্টি কার্ড পেয়েছো নাকি? আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? করছি, চলো একটা বাজি ধরি। বিয়ে নিয়ে বাজি? সেরকম না, তুমি ঠিক 2 বছর পর তোমার বিয়ে করার সিদ্ধান্তের জন্য আফসোস করবে। যদি করো তাহলে আমি বাজিতে জিতবো, আর যদি না করো তবে তুমি জিতবে। তনয়া ভয়ার্ত গলায় বলল, বাজি জেতার জন্য আপনি কি কি করবেন? কিচ্ছু না, তোমার বোনকে আমি কথা দিয়েছি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করব না, কথাটা রাখবো। আমি যেমন তেমনই থাকবো, দেখা যাক তুমি কি করো। ঠিক আছে, দেখা যাবে। তনয়ার কেন যেন মনে হচ্ছিল বিয়েতে কোনো না কোনো ঝামেলা বাঁধবে। সে সকাল থেকে চিন্তা মাথায় করে বসেছিল, কিন্তু বিয়েটা সুন্দরভাবে কেটে গেল। এমনকি বিয়ের ভিডিও, খাওয়া দাওয়া থেকে শুরু করে বিদায় পর্যন্ত এত সুন্দরভাবে হলো যে গাড়িতে উঠে তনয়া নিজের হাতে একটা চিমটি কেটে নিশ্চিত হলো সবটা সত্যি ছিল।
কিন্তু ভয় কমলো না। রাত এখনো বাকি। আশ্চর্য বিষয় হচ্ছে আজকের রাত বছরের সবচেয়ে দীর্ঘ রাত। অবশ্য তারও আনন্দ হচ্ছে, প্রচুর ঘোরাঘুরি হবে বলেই মনে হচ্ছে। আগামীকাল গ্রামের বাড়ি, তারপর সেখান থেকে সে দার্জিলিং। ওদের কোনো প্ল্যান ছিল না বিয়ের পর মধুচন্দ্রিমা যাবার, কিন্তু দেখা গেল স্বরূপের বন্ধুরা মিলে চমৎকার একটা ট্যুর প্ল্যান উপহার দিয়েছে তাদের। প্লেনের টিকিট থেকে শুরু করে হোটেলে থাকা পর্যন্ত সব বন্দোবস্ত করে রেখেছে। এবার শুধু নির্ধারিত দিনে যাত্রা করা। তনয়ার পাহাড় ভীষণ পছন্দের, স্বরূপেরও কি পছন্দ? বাসর ঘর অচেনা কোনো বিদেশিনী ফুল দিয়ে চমৎকার করে সাজানো হয়েছে। স্বরূপের বান্ধবী মিলি ডিজাইনার, তারাই ডেকোরেটর করা এই বাসর ঘর। ঘরে মৃদু একটা আলো চলছে, তাতে যেন বাসরের আবেদন আরও বেড়েছে। কয়েকটা আর্টিফিশিয়াল মোমবাতি জ্বলছে, খোলা জানলা দিয়ে আসছে মৃদু শীতল বাতাস। সব কিছুর মধ্যে তনয়া ঘুম ঘুম পাচ্ছে। স্বরূপ কোথায় রয়ে গেছে, কেন আসছে না? আজও কি সে আসবেই না? এ কেমন কথা? তনয়া ঝিমিয়ে পড়ে যাচ্ছিল, এমন সময় স্বরূপ ঢুকলো। তার গলায় এখনো বিশাল ফুলের মালাতে ঝুলছে, এখনো খোলেনি কেন? আজব তো। স্বরূপ ঢুকেই বাতি জ্বালালো, বলল, এই অন্ধকারে বসে আছো কেন? তীব্র আলো চোখে এসে পড়ায় চোখ ঢাকলো তনয়া, বলল, মৃদু আলোটা সুন্দর ছিল তো। এভাবে ঘুমাবে এই শাড়ি গয়নাগাটি আর মেকআপ নিয়ে? তা কেন? তাহলে খোলনি কেন এসব? আপনার জন্যই তো সাজলাম, আপনি ভালো করে দেখেননি পর্যন্ত। স্বরূপ হেসে বলল, আমি ভাবতাম বিয়ের কনেরা সাজে ছবি তোলার জন্য, বরকে দেখানোর জন্য সাজে, এমনটা প্রথমবার শুনলাম। দুটোই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে একটু ভালো করে দেখা যাক। স্বরূপ হঠাৎ খুব কাছে চলে আসায় তনয়া একটি যেন জড়সড় হয়ে গেল। অদ্ভুত তো, ও মনে মনে চাইছিল মানুষটা কাছে আসুক। স্বরূপ কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে রইল। তনয়াকে ভীষণ সুন্দর লাগছে, তাহার বলার অপেক্ষা রাখে না। স্বরূপ মুগ্ধ হলো, মুখে ছোট্ট করে বলল, দেখলাম। তারপর উঠে চলে গেল বারান্দায়। যাবার আগে গলা থেকে মালাটা খুলে রেখে গেল। তনয়া বেশ কিছুক্ষণ বসে রইল, কিন্তু স্বরূপের খবর নেই। সে উঠে বারান্দায় উকি দিল। বারান্দায় একটা ইজি চেয়ারে, তাতে হেলান দিয়ে বসে জনাব সিগারেট টানছে। কাছে গিয়ে তনয়া জিজ্ঞেস করলো, এটা কি হচ্ছে? আপনি আমাকে রেখে চলে এলেন? কি করতাম? দেবী পূজা? তুমি কি চাচ্ছ বুঝতে পারছি, কিন্তু আজ ওসব পারবো না, অনেক টায়ার্ড আমি। তনয়ার ভীষণ রাগ হলো। সে বলল, টায়ার্ড হলে গিয়ে শুয়ে পড়ুন, এখানে কি করছেন? আমার রাতে ঘুম আসে না, ঘরটা ফুলের জঙ্গল বানিয়ে রেখেছে। তুমি জঙ্গলে ঘুমাতে পারো, আমি এখানেই থাকবো। ফুল পরিষ্কার করে দিচ্ছি, চলুন। তার কোনো প্রয়োজন নেই, আমি এখানেই ভালো আছি। আপনার শীত লাগছে না? না তো। তনয়ার কথা খুঁজে পেল না। এই লোকটা কি করে সাজতা করা যায়? হঠাৎ একটা বুদ্ধি মাথায় খেলে গেল তার। স্বরূপের হাত থেকে সিগারেট টেনে নিল সে। যদিও একটু রিক্সি ছিল, তবুও পুড়ে যাবার ভয়ে স্বরূপ ছেড়ে দিল ওটা। তনয়া সিগারেট ঠোঁটে চেপে ধোয়া টেনে নেবার চেষ্টা করলো, তারপরেই কাঁদতে শুরু করলো। ভীষণ বাজে একটা জিনিস। স্বরূপ কঠিন স্বরে বলল, এটা কেন করলে? আপনি খেতে পারলে আমি কেন পারবো না? আমিও খাবো। তুমি সিগারেট খাবে? হ্যাঁ, আপনার সাথে খাবো। যখন সিগারেট খেতে ইচ্ছে করবে আমাকেও বলবেন, দুজন একসাথে বসে টানবো, দারুণ মজা হবে, কি বলেন? ফাজলামো বন্ধ করো, সিগারেটটা দাও। তনয়া দিল না। আবারও এক টান দিয়ে এক দফা কাশলো। স্বরূপ এবার ওর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে নিভিয়ে ফেলে পড়ল, আর নাটক করার কোনো প্রয়োজন নেই, আমিও খাবো না। তাহলে ঘরে চলুন। একটা রাত কন্ট্রোল করতে পারছো না? না, আজকে রাতটা শুধুই আমাদের দুজনের হবার কথা। আমি একা ওখানে বসে থাকবো আর আপনি এখানে সিগারেটের ধোয়ার সাথে প্রাক্তনের শোক ওড়াবেন, তা চলবে না। আজকে আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। তনয়া এতদিনে নরম ব্যবহার আজ কোথায় যেন হারিয়ে গেছে। সে বড় খুশি, অধিকার বোধ নিয়ে কথা বলছে। স্বরূপের একই সাথে রাগ হচ্ছে, আবার তনয়ার এই মূর্তিটাকে সমানভাবে আকর্ষণ করছে। স্বরূপ হালকা গলায় বলল, ঘরে আসছি, তার আগে তুমি প্লিজ মেকআপটা ধুয়ে ফেলো। তনয় একইভাবে বলল, আপনি প্লিজ ব্রাশ করে আসুন, সিগারেটের গন্ধ অসহ্য। কিন্তু এরা কেউ কারো কথা শুনল না। স্বরূপ তনয়ার হাত ধরে নিজের কাছে টেনে নিল।
তারপর কি হয়েছে তনয়া সবটা মনে নেই, শুধু একগুচ্ছ গন্ধরাজের সুবাসে মতো ভীষণ ভালোবাসায় সুবাস তাকে জড়িয়ে নিল। অসহ্য ভালো লাগায় তার মনে হলো সে মরে যাবে। রাত তখন গভীর, দুজনেই ক্লান্ত হয়ে শুয়ে আছে। তনয়া স্বরূপের কানের কাছে মুখ এনে বলল, ভালোবাসি। স্বরূপ সহসাও কিছু বলল না, বললে সুন্দর সময়টা নষ্ট হয়ে যেত। সে মনে মনে বলল, লাভ ইজ জাস্ট এ মিথ। সকালটা ভীষণ অন্যরকম। কারো শরীরে উষ্ণতায় জেগে ওঠা, আলতো করে তাকে ছুঁয়ে দেওয়া, ঘুম জড়ানো চোখ খুলে প্রথমবার তাকে দেখা তনয়ার ভারী ভালো লাগলো। মিষ্টি ভালো লাগায় তাকে ছুঁয়ে রইল অনেকটা সময়। স্বরূপ ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে তাকে অগোছালো সুন্দর লাগছিল। তনয় অনেকক্ষণ এভাবেই সুখের একটা আবেশের মধ্যে শুয়ে রইল। তারপর স্বরূপের গালে একটা হাত রাখলো। ওর স্পর্শে চোখ মেলে তাকালো স্বরূপ। প্রথমটায় বুঝতে পারলো না কি হচ্ছে, তারপর উঠে বসে পড়ল। আরে মনে ছিল না বিয়ে হয়ে গেছে। ঘুমের মধ্যেও মনে থাকবে? স্বরূপ কিছু বলল না, উঠে বাথরুমে ঢুকে গেল। তনয়াও উঠল। গতকাল মেকআপ তোলা, শাড়ি বদল কিচ্ছু হয়নি, সে শুয়েছিল ওয়না জড়িয়ে। স্বরূপ বের হলে সে গোসল করতে চলে গেল। অনেকটা সময় নিয়ে সুন্দর করে গোসল করলো। গত রাতের ভালোবাসার স্পর্শ এখনো শরীর মনে জীবন্ত। ধোঁয়া ওঠা বাথরুমে বসে তনয়ার সবকিছু স্বপ্নের মতো মনে হতে লাগলো। শাড়ি পরবে সে, কিন্তু বাথরুমে কেমন করে শাড়ি পরা সম্ভব? কোনো রকমে শাড়িটা জড়িয়ে পেরিয়ে এলো। বিশাল ড্রেসিং টেবিল সেই ঘরে, সেটার সামনে দাঁড়িয়ে শাড়ি পরতে শুরু করলো। স্বরূপ মোবাইলে ব্যস্ত, এদিকে খেয়াল নেই। তনয়া শাড়ি পরতে অভ্যস্ত নয়, বারবার পেঁচিয়ে যাচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে, সামলাতে পারছে না এত বড় শাড়ি। বিরক্ত হয়ে গেল তনয়া। আয়নার ভেতর দিয়ে হঠাৎ চোখ পড়ল স্বরূপের দিকে। সে তাকিয়ে আছে হাঁ করে। তনয়া তার দিকে ফিরে পড়ল। একটু হেল্প তো করতে পারেন। স্বরূপ জিজ্ঞেস করলো, এতদিন কে হেল্প করতো? মা। মাকে ডাকবো? আপনি একটু ধরলেই চলবে। স্বরূপ এগিয়ে এসে তনয়াকে জড়িয়ে ধরলো। তনয়া অবাক হয়ে পড়ল। এটা কি হচ্ছে? স্বরূপ তাকে আরো গাঢ় করে জড়িয়ে ধরে পড়ল। তুমি তো বললে ধরতে। তনয়া হেসে ফেলল। শাড়ি ধরতে বলেছি। স্বরূপ তাকে ছেড়ে দিয়ে শাড়িটা সুন্দর করে গুছিয়ে পরিয়ে দিল। তনয়ার চোখ গোল করে জিজ্ঞেস করলো, এক্সপেরিয়েন্স? আমার 5 নম্বর গার্লফ্রেন্ড শাড়ি পরতে জানতো না, তাকে পরিয়ে দিয়ে অভ্যেস করেছি। তনয়া ভ্রু কুঁচকে তাকাতেই স্বরূপ 2 হাত তুলে বলল, না না, 5টা গার্লফ্রেন্ড ছিল না, ভুল বোঝো না প্লিজ, মজা করে বললাম। সত্যিটা হলো আমার এক্স গার্লফ্রেন্ডের সংখ্যা 18 জন। তনয়া হাসলো। স্বরূপ জিজ্ঞেস করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।